আজকে আমাদের বিষয়বস্তু হুমকি। আমরা শুরু করে দিই তাহলে। নীলাব্জ দত্তের একটা চিঠি দিয়ে শুরু করছি। জানি না ভুল বলছি কিনা, আমি চারপাশে সব সম্পর্কে হুমকি দেখতে পাই। সম্প্রতি কালী পুজোর রাতে বাজিতে সমস্যা হচ্ছে, নতুন প্রতিবেশীদের বলতে গেছি, সেখানেও প্রচ্ছন্ন হুমকি। তারা তেমন কিছু বলেননি, কিন্তু আমি থ্রেট ফিল করলাম। ভাবলাম থানায় ফোন করলে ওরা পরে আমাদের একঘরে করে দেবে। অফিসে বসের সঙ্গে কথা বললে উনি হুমকি দেন। সবই হুমকি মনে হয় একটা অনিশ্চয়তায় বাঁচছি। দীর্ঘদিনের প্রেমিক রাগ দেখাকে হুমকি মনে হয়। সম্পর্ক ভেঙে গেলে রাস্তায় এসে দাঁড়াবো, অথচ চাকরি করি, সেটারও জোর দেয় না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোর দেয় না, প্রেম জোর দেয় না। মা বাবার সাবধান বাণীকেও হুমকি মনে হতো দীর্ঘদিন। আমাদের চারপাশে যে কোনো সম্পর্কই যেন হুমকির মধ্যে বসে আছে, নানান রঙের হুমকি। এই চিঠিটা আমার ভীষণ ইম্পর্টেন্ট মনে হলো, এবং আমি শুরু যেটা দিয়ে করতে চাই যে আমাদের অনেকেরই একটা থ্রেট পারসেপশন হয়। রাইট। ধর তুই একটা কিছু বললি, খুব বিনাইন ভাবে বললি, কিন্তু আমার মনে হলো ওটা যেন হুমকি। তো কোথায় ওটা হুমকি এবং কোথায় ওটা হুমকির ধারণা আমার মনের মধ্যে গেড়ে বসছে, এই দুটোর পার্থক্যকে দিয়ে শুরু করি আজকে। ঠিক, নিশ্চয়ই। এবং আমার মনে হয় নীলাব্জুর চিঠিটাও সেই অর্থে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে কখনো উনি লিখছেন যে প্রচ্ছন্ন হুমকি বোধ করলাম, তার পরের বাক্যেই থাকছে তেমন কিছু বলেননি, কিন্তু আমার মনে হলো। মানে একটা অদ্ভুত চলন আছে এই চিঠির, যেটা আমার মনে হয় তোমার প্রশ্নের সঙ্গে একেবারে যেন হাত ধরে এগোচ্ছে। আদতে তো আমাদের অধিকাংশ আচরণের মূলেই থাকে পারসেপশন। তুমি যদি পারসেপশনের জায়গা থেকে বলো রতন, আমি একটা ছোট উদাহরণ দিই। ধরো ইনফ্যাক্ট সেই রিলেটেড চিঠি এসছে, আমরা পড়বো, যে একটা ছোট বাচ্চাকেও যখন সে যেন কিছু একটা না করে বলার জন্য ভয় দেখানো হচ্ছে। বহু সময় হয় ওই ঘরে যেও না, ওই ঘরে কিন্তু একটা কিছু আছে। দেখবে হয়তো 2টি বাচ্চা বা 3টি বাচ্চা রয়েছে, একজন ভয় পেয়ে গেল না, একজন তারপরে দেখতে গেল সত্যিই আছে কিনা। আচ্ছা, যদি ভয়টা তাহলে ওই বাইরে কেউ আছে উক্তিটার উপরেই শুধু নির্ধারিত হতো, পারসেপশন যদি নাই থাকতো, তাহলে 3টি বাচ্চা বা 2টি বাচ্চা একই রকম আচরণ করতো। তার ফলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে একটা পারসেপশনের জায়গা সব সময়ই হুমকি আমি বোধ করব কিনা সেটাকে নির্ধারণ করে। তোমার প্রশ্নে যেটা রয়েছে, তাহলে কতটা শুধুই বোধ আর কতটা সত্যিই বাহ্যিক ঝুঁকি, এইখানের যে একটা ফারাক, তাকে আমি নির্ধারণ করব কি করে? আমার মনে হয় সেখানে নীলাব্জকেও বলবো, এবং যাদের এই পারসেপশন নিয়ে একটু ভাবতে হচ্ছে তাদের প্রত্যেককে বলবো, যে যেটা শুনে আমি ভয় পেয়ে গেলাম, আমি যখন ফিরে এসে ভাবছি, আমি যদি সেই বাক্যগুলোকে আরেকবার একটু নিজের সামনে উপস্থাপিত করি, আপত্তি মানেই কি আমি হুমকি হিসেবে ধরে নিচ্ছি? আমার কারুর একটা কথা খারাপ লাগলো মানেই কি আমি হুমকি হিসেবে ধরে নিচ্ছি? আমার কাঙ্ক্ষিত আচরণের উল্টো দিকে কেউ দাঁড়ালেই কি তার আচরণকে আমি হুমকি হিসেবে ধরে নিচ্ছি? এবং হুমকির মূলে আদতে কি থাকে? আমার খুব কিছু একটা ক্ষতি হয়ে যাওয়ার ভয়, এবং যে ঝুঁকিটা নিয়ে আমি ভয় পাচ্ছি, কোথাও একটা হার্মড হওয়ার একটা ভয় কাজ করছে। আমি যদি সেটাকেও আরেকটু তলিয়ে ভাবি, আমি আমার ভয়ের একদম সিঁড়ি দিয়ে নেমে যদি কোর ফিয়ারটাকে একটু দেখার চেষ্টা করি। ধরো যাক নীলাব্জ যখন বলছে যে বস কিছু একটা বললে আমার হুমকি মনে হয়, বসের কনটেক্সটে আমার কি ম্যাক্সিমাম ফিয়ার হতে পারে? লুজিং দ্য জব। আচ্ছা, আমি যদি নিজেকে জিজ্ঞেস করি যে যখন উনি বলছেন যে এরকম ভাবে হলে তো খুব মুশকিল, এই কথাটা মানেই কি এক্ষুনি চাকরি চলে যাবে, নাকি তিনি আমার ভুল ধরাচ্ছেন যাতে আমার চাকরি না যায়? অনেক সময় কিন্তু একটা ফিডব্যাক যদি আমি বরং পাই, সে ফিডব্যাকের উপর আমি যদি কাজ করি, পরবর্তীকালে আমার অ্যাপ্রেজাল যাতে আরো খারাপ না হয়, তারও একটা রাস্তা তাতে থাকতে পারে। তার বলার মধ্যে যে সেই নমনীয়তা সবসময় থাকবে এমনটা না হতে পারে। বা আমার পার্টনার আমায় রাগ দেখাচ্ছেন, যেটাও বলছে, যে ধরা যাক সে খুব রেগেই একটা কোনো কথা বললো। আচ্ছা, তার রাগ দেখানোতেই কি আমার প্রথমেই মনে হচ্ছে ব্রেকআপ?
তাহলে আমার জীবনে যেগুলো গুরুত্বপূর্ণ সেই জোনগুলোতে যখনই একটা কোনো সমস্যাজনক আদান প্রদান হচ্ছে, আমি কি একটা এক্সট্রিম আউটকাম প্রথমেই সেখান থেকে ধরছি এবং আমার মধ্যে একটা হুমকির আবহ তৈরি হয়ে যাচ্ছে? আমার মনে হয় সেটা আমাদের একটু ভেবে দেখবার দরকার আছে, এবং সেখানে আমরা পরবর্তী সংলাপও গঠন করতে পারি। যে এই যে তুমি বলছো যে এরকম করলে তো হবে না, এই হবে নাটার মানে কি, সেটা আমি আমার পার্টনারকেও জিজ্ঞেস করতে পারি। আচ্ছা, আমি আমার যিনি কর্মচারী, আমার সঙ্গে সহকর্মী রয়েছেন, বা এমন যদি হয় যে আমার সঙ্গে যিনি রয়েছেন, যিনি আমার টিম লিডার, তাকেও জিজ্ঞেস করতে পারি, দেখুন আমি তো এই কাজটা এরকম ভাবে পারছি, এর চেয়ে বেশি তো আমি পারছি না, এতে কি হতে পারে, আমার কি জব লুজ করবার চান্স থাকবে তাতে? আমার একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাকও নিজের কাছে থাকে, এটা তো ভয় দেখিয়ে আদায় করার বিষয় নয়। তিনি যদি বলেন না তা হবে না, কিন্তু দেখো তাহলে তোমার কিন্তু প্রমোশন হবে না, তাহলে একটা রিয়ালিটি চেক হলো। প্রতিবেশী আমার কি করতে পারে? আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিতে পারে, তার সঙ্গে আমার একটা আদান প্রদানের সমস্যা হতে পারে। আমি যদি পুলিশকে ডাকি, নিশ্চয়ই তাদের পরের দিন আমাকে দেখে দাদা ভালো আছেন বলতে ইচ্ছে করবে না, ধরে নিলাম। আমার যদি মনে হয় যে এটা অন্যায় হচ্ছে এবং আমি তারপরে যা যা পদক্ষেপ করার করব, তাতে যদি উনি হেসে কেমন আছেনটা না বলে, এক্স্যাক্টলি হোয়াট এম আই গোইং টু লুজ? তাহলে এই পারসেপশন এবং কোথাও গিয়ে তার পরিণতি আমার মাথায় যতদূর অবধি আমি দেখতে পাচ্ছি, সেটা নিয়ে নিজের সঙ্গে একটা সংলাপ পেলে আমার মনে হয় আদতে কতটা হুমকি আছে আর কতটা আমার মন হুমকির আবহ তৈরি করছে, তার একটা দিশা আমরা পেতে পারি। তোর প্রশ্নের পরিপ্রেক্ষিতে, তোর উত্তরের পরিপ্রেক্ষিতে আমার আরেকটা প্রশ্ন তৈরি হচ্ছে। ধর আমরা এখানে আসলাম, এসে আমার মনে হলো যে এই জলের গেলাসে বিষ মেশানো আছে, ওকে, এবং এই যে আমার ধারণাটা হলো, সেটা থেকে আমার বিপন্নতাও শুরু হলো, এবং এই পারসিকিউটরি ফিলিং ঠিক কিভাবে হুমকির সঙ্গে যুক্ত বা বিযুক্ত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলে রত্নাবলী, এবং যেহেতু তুমি মানসিক স্বাস্থ্যের সঙ্গে এত গভীরভাবে কাজ করো, যাদের সঙ্গে কাজ করো তাদের জীবনের নিরিখেও এই প্রশ্নের একটা আলাদা তাৎপর্য আছে, যেখান থেকে আমরা পারসিকিউটরি ডেলিউশন এই শব্দের কাছেও আসি। এই যে সেই অর্থে তো আজকে এখানে ঢুকে এরকম মনে হওয়ার মতন কিছু ছিল না, কিন্তু আমার হঠাৎ মনে হলো, অর্থাৎ বাইরের সেক্ষেত্রে তেমন কিছু মনে করবার মতন কোনো উপাদান নেই, গোটাটার মধ্যেই একটা অমূলক কিন্তু তীব্র হার্ম হওয়ার ভয়ে আমাকে তাড়া করে বেড়াচ্ছে। যেমন ধরা যাক, আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমার মনে হচ্ছে পেছনে যিনি আসছেন উনি আদতে আমাকেই ফলো করে আসছেন, তিনি হয়তো তার মতোই আসছেন, কিন্তু আমার মনে হলো, এবার মনে হওয়ার পর আমি আরো অনেকটা ভেবে নিলাম যে আচ্ছা, তার মানে ওই দিন যে অমুকের বাড়িতে গিয়েছিলাম সেখানে একজন আমার সাথে অত ভালো করে কথা বলেনি, তাহলে কি তিনি আমার সম্পর্কে কোনো কারণে খুব বিরূপ? তিনি কি চাইছেন আমাকে ক্ষতিগ্রস্ত করতে? তিনি কি তাহলে একজন সুপার রেগুলার অ্যাপয়েন্ট করলেন? ওকে সেই দেখো, 1 থেকে 2-এ 2 থেকে 3-এ আমার মন চলে যাচ্ছে, এবং এদের ক্ষেত্রে যেটা বহু সময় হয়, তারা অসম্ভব যন্ত্রণার মধ্যে থাকেন, ভীত হয়ে থাকেন, এবং বিপন্নতা শব্দটা ভারী সুন্দর প্রয়োগ করলে তুমি রত্নাবলীদি। এই বিপন্নতার কথা যখন কাউকে বলছি, বিশ্বাসযোগ্য ঠেকছে না। ওরাও কিন্তু অনেক সময় যখন আমাদের কাছে আসছেন, বলতে গিয়ে কিছুটা সংকোচ বোধ করছেন, বলছে আপনি হয়তো বিশ্বাস করবেন না ম্যাম, কিন্তু এটা কিন্তু তাই, আমি একদম জানি। ওই যে একদিন আমি অফিসে ঢুকতে গিয়ে দেখলাম একটা লঙ্কা পড়ে আছে, ওটার মধ্যে একটা তুক করা আছে, ওটা করে আমারই জন্য রাখা হয়েছে। এবার হয়তো অন্য সহকর্মীরাও দেখেছেন, তাদের হয়তো মনে হচ্ছে ওখানে দাঁড়িয়ে তো অন্যরা টিফিন খায়, হয়তো কারোর একটা বক্স থেকে পড়ে গেছে, তারা ভাবেইনি, তাই নিয়ে ইনি কিন্তু তারপরে তাতে আচ্ছন্ন রয়েছেন। আমি বলবো সেটা যদি সত্যি খুব বারংবার তার মনে হতে থাকে, এবং তার পরিপার্শ্বেরও তার এই আচরণ নিয়ে কোথাও সংশয় জাগে যে আমাদের তো এরকমটা মনে হচ্ছে না, সেক্ষেত্রে নিদেন পক্ষে যদি এটুকু আমরা করি যে তাকে একটু মানসিক চিকিৎসার অন্তর্গত করতে পারি, তার অনেক সময় আপত্তি থাকতে পারে, যেটা আমরা বহু সময় জানি রত্নাবলীতে। ইনফ্যাক্ট আমরা ডেলিউশনাল ডিসঅর্ডার নিয়ে একটা পর্বও করেছিলাম অনুষঙ্গে রত্নাবলীতে, আপনাদের অনুরোধ করবো সে পর্ব ফিরে গিয়ে দেখতে, কারণ সেখানে এই বিষয়গুলি আরো অনেক বিস্তারিতভাবে আমরা বলেছি। আজকে যেটুকু ছুঁয়ে যাব সেটা হচ্ছে, আমি যদি এভাবেও ভাবি যে হ্যাঁ হতে পারে বিষ, হতে পারে ওইখানে কোনো একটা গোলমাল আছে, হতে পারে যিনি আমাকে পিছন পিছন আসছিলেন সত্যিই আমাকে ফলো করছে বলে আমার মনে হচ্ছে, এতে তো আমি ভালো বোধ করছি না। তো আমার এই ভালো বোধ না করাটাকে আমি আর কিভাবে আমার নিজের জীবনে কোপ করতে পারি, অর্থাৎ
বিষটা আছে কিনা আমার কন্ট্রোলে নেই, চেকও করতে পারছি না, লঙ্কাটা কারোর তুক করা কিনা চেক করতে পারছি না, যিনি পেছন পেছন আসছেন তিনি মারতে আসছেন কিনা চেক করতে পারছি না, তাহলে সেটা নিয়েও কি কোনো মানসিক স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলতে পারি যে এই যে আমার সারাক্ষণের আতঙ্ক, এই আতঙ্কের সঙ্গে কিভাবে বোঝাপড়ায় আসা যায়? আমি বলবো ডেলিউশনাল ডিসঅর্ডার, হ্যাঁ, এবং সেখানে নিশ্চয়ই ডিসঅর্ডারের জায়গায় যখন ওষুধেরও প্রয়োজন পড়ে, কিন্তু থেরাপিতেও দুক্ষেত্রেই, জেনারেল থ্রেটের ক্ষেত্রেও এক্ষেত্রেও আমাদের কিন্তু তাকে তার ভয়ের সঙ্গে বোঝাপড়ায় আনার একটা সংলাপ তৈরি করতে হবে। কারণ ভয় তখনই কার্যকরী, আমি যদি এভাবে বলি, সফল হুমকি বিফল হুমকি, ইফেক্টিভ থ্রেট, নন ইফেক্টিভ থ্রেটস। আমার একটা ভয় দেখানো হলো, আমি বললাম আমার তাতে কিছু যায় আসে না, আমি তারপরেও এটা করব, ওখানেই কিন্তু হুমকি সমাপ্ত। আরেকজন বললো না না না, ওতে তো আমার বিরাট ক্ষতি হয়ে যাবে, তাহলে হুমকি কার্যকরী। তাহলে কোথায় তার কার্যকারিতার কোথায় নয়, এই দুটো জায়গা নিয়ে যদি আমরা সে ব্যক্তির সঙ্গে কথা বলতে পারি, তাহলে তার মুক্তিরও একটা পথ তৈরি হতে পারে। হয়তো তাই নিয়ে আমরা আগামী সময় কথাও বলবো, এই চিঠি নিয়ে এগোতে। এবার যে প্রশ্নটা নিয়ে তোর কাছে আসছি সেটি লিখেছেন ঝিলিক গাঙ্গুলি। আচ্ছা, হ্যাঁ, তার 6 বছরের একটি মেয়ে আছে। এবার বড় করছেন, তাকে মাঝে মাঝে বলতে হয় যে তুমি খাচ্ছ না, মাম্মাম কিন্তু চলে যাবেন, তুমি ওখানে হাত দিও না, তুমি ঘুমোচ্ছ না, মাম্মাম কিন্তু চলে যাবে। তো এইরকম অনেকবার বলার পরে, সরি, এরকম অনেক বলার পরে কন্যা উত্তর দিয়েছে, তুমি সবসময় আমাকে শর্ত দাও। ওকে, তো আমার এই প্রশ্নটা থেকে এটা আমার মনে হলো একটু বোঝা দরকার যে শর্ত আর হুমকি কোথায় আলাদা। এবং এই একই সঙ্গে আরেকটা চিঠিও নিয়ে নেব, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি বলেছেন, আমার বাবা বদমেজাজি, রাগী মানুষ, ছোটবেলা থেকে দেখেছি বিশেষ করে মাকে তিনি কোনো কাজ করার কথা বললে একটা হুমকি জুড়ে দিতেন। আচ্ছা, বেশ। এবং পরবর্তীকালে এইটা উনি দেখেছেন যে ওনার আচরণের মধ্যে ওনার বাবার আচরণ প্রতিফলিত হচ্ছে। কেমন? এই চিঠিটা আমার ভীষণ ইন্টারেস্টিং, খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট চিঠি। দুটো চিঠি কি একসঙ্গে একটুখানি যদি উত্তর, কারণ দুটো চিঠির মধ্যেই এই হুমকির পরিবেশ তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের শৈশব, বড় হয়ে ওঠা, দেখে ওঠা, শিখে ওঠা, এটার একটা কন্টিনিউয়াম আছে। ঝিলিকের চিঠিটা খুব গুরুত্বপূর্ণ এই অর্থেও যে আরো অনেক অভিভাবকরা ঝিলিকের সঙ্গে রিলেট করতে পারবেন। ইনফ্যাক্ট আমরাও আমাদের ছোটবেলায় ফিরে দেখলে এরকম অজস্র উদাহরণ পাবো। ইনফ্যাক্ট বিহেভিয়ারাল প্রিন্সিপালস এর ক্ষেত্রেও বহু সময় তো সেই জায়গাগুলো আসছে, একটা রিওয়ার্ড পানিশমেন্ট, রিইনফোর্সমেন্টস ইত্যাদি প্রভৃতি। আমার নিজের যেটা মনে হচ্ছে যে না, আপাত দৃষ্টিতে শর্ত এবং হুমকি এক নয়, এবং সত্যি যখন আমি একটি বাচ্চাকে বড় করছি তখন তাকে তো আমাকে কনসিকুয়েন্সেস বলতে হবে। ধরা যাক একজন শিশু যদি এখন মাটি চাটতে চায়, আমি যদি তাকে বলি যে তুমি মাটি চাটতে পারো, ওতে কিন্তু তোমার পেটে এমন ব্যথা হবে, তুমি কিন্তু রাত্রিবেলা তখন ঘুমোতে পারবে না, তখন আমার খুব কষ্ট হলেও কিন্তু আমি কিছু করতে পারবো না, এইটা কিন্তু হুমকি নয়। আমি কিন্তু তাকে সেখানে একটা সত্যিই কি ঘটতে পারে আন্দাজ দিচ্ছি। এবার যে বাচ্চা অতটাও শেখেনি, ভাষা বুঝতে শেখেনি, সে যখন আমার কথাও বুঝতে পারছে না, তাকে ট্রেন করতে গেলে আমাদের কিছু নন ভার্বাল ফিয়ার্স অনেক সময় ইন্ট্রোডিউস করতে হচ্ছে, যেখানে মা হয়তো চোখ পাকাচ্ছেন, সে জানে এটা করলে মায়ের চোখগুলো এরম হয়ে যায়, আর এটা না করলে মায়ের চোখগুলো ওরম হয় না। তো বাচ্চার পারসেপশনও সেটা তো এক অর্থে হুমকি, বা এই যে শর্তের কথা ঝিলিক বলেছেন যে তুমি যদি এইটা করো তাহলে কিন্তু আমি এরকম করব। আমি বলবো যে শর্ত এবং হুমকির সীমারেখাটা যেহেতু খুব সূক্ষ্ম, এবং আবারও পারসেপশনে তার কিভাবে আসবে, যেহেতু একটু আগে আমরা পারসেপশন নিয়ে কথা বলছিলাম রতন, সে জায়গায় পৌঁছানো কঠিন হয়ে যায়। ঝিলিকও যে উদ্বেগটা রাখছেন, ঝিলিকের সেই উদ্বেগটা পুরো অমূলক নয়। এই যে বাচ্চা বলছে যে তুমি তো আমাকে সবেতেই শর্ত দাও, এই বাচ্চাও পরবর্তীকালে কখনো প্যাসিভ অ্যাগ্রেশনের অঙ্গ করে এটাকে আনবে কিনা আমরা জানি না। ধরো যে বাচ্চা সবসময় একটা সেপারেশনের ফিয়ার নিয়ে বড় হচ্ছে, যে বিশেষ করে কর্মরত পেরেন্টদের ক্ষেত্রে, যে তুমি যদি এটা করো আমি তো তোমায় ছেড়ে চলে যাব, তুমি যদি এটা করো তাহলে কিন্তু বাবা আর বাড়ি ফিরবে না।
সেও পরবর্তীকালে একটা প্রেমের সম্পর্কে হয়তো একটু অশান্তি হচ্ছে, তুমি যদি এটা করো আমি কিন্তু ব্রেকআপ করবো। কোনোবারই সে অ্যাকচুয়ালি ব্রেকআপ করতে চাইছে না, মানে ইনফ্যাক্ট ব্রেকআপের ফলস থ্রেটস নিয়েও আমরা আলাদা পর্বই করতে পারি প্রায়। এটা বহু সময় সে করছে কারণ সে ওই ল্যাঙ্গুয়েজটাই লার্ন করেছে। কেন সেই ল্যাঙ্গুয়েজটা সে লার্ন করছে? মা কিন্তু তাকে একটা শর্ত দিয়েছিলেন তখনকার মতন তার দুষ্টুমি থামানোর জন্য, তিনি নিশ্চয়ই তত দূর অব্দি ভাববেন না। কিন্তু বাচ্চা জানছে যে যেটাতে ভয় পেয়ে আমার যা করতে ইচ্ছে করছিল ওটা আমি করিনি, তার মানে দ্যাট ইজ ইফেক্টিভ। তাহলে আমারও যদি কারোর থেকে কোনো একটা আচরণ পেতে হয়, আমার ক্ষেত্রে যা ইফেক্টিভ হয়েছে, লেট মি ইন্ট্রোডিউস দ্যাট, তাহলে সেটা ওখানে গিয়েও কার্যকরী হবে। এই যে একটু আগে আমরা বলছিলাম কোনটা কার্যকরী হুমকি, কোনটা অকাজের হুমকি, তারও মাথার মধ্যে তার একটা আন্দাজ তৈরি হয়ে যাচ্ছে। এবং তার অজস্র উদাহরণ কিন্তু আমরা পাবো আমাদের পরবর্তী অনেক চিঠিতে, যেখানে একেবারে অন্তরঙ্গ সম্পর্কের মধ্যে হুমকির অভিজ্ঞতা অনেকে শেয়ার করেছেন। এবং ঠিক পরের চিঠি, যেটা খুব সুন্দর করে তুমি এটার সঙ্গে জুড়লে রতন, একজন বলছেন যে আমার বাবা এইভাবে মায়ের সঙ্গে আচরণ করতেন, ডেফিনেটলি সেটা ভার্বাল অ্যাবিউজ, ডোমেস্টিক ভায়োলেন্সের একটা অঙ্গ, সমর্থন করিনি সেটা, সেখান থেকে সরে গেছি, এখন সে বাড়িতেও থাকি না, কিন্তু আমার মধ্যে যেন বাবার সেই কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি। এটা হচ্ছে একেবারে সেই আইডেন্টিফিকেশন উইথ দি অ্যাগ্রেসরের চিরাচরিত গপ্প। যখন আমরা অ্যাবিউজড হই, যখন আমরা ক্ষমতার দ্বারা নিপীড়িত হই, হিংসার মুখে পড়ি, যখন লাগাতার হুমকির মধ্যে দিয়ে ভয় দিয়ে আমায় যেতে হয়, বহু সময় তোমার ভাষাতেই তোমায় শিক্ষা দেবর একটা ভীষণ তাগিদ আমাদের মধ্যে উঠে আসতে পারে। ভয়াবহ ট্র্যাপ সেটি, তার কারণ তাতেই আমার সব থেকে বড় ক্ষতি হয়ে গেল। আমি যেটার বিরুদ্ধে লড়ছিলাম, আমি আজ সেই মানুষটাই হয়ে উঠলাম। আমি মনে করি আমার উল্টো দিকে যে মানুষটি রয়েছেন, যার সঙ্গে আমার লড়াই, যার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে আমি লড়ছি, সে আমার প্রতি অন্য যে অন্যায়গুলো করছিল তাতে আমি যতটা না ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম, এই ক্ষতি কিন্তু তার থেকে আরো অনেক বড় ক্ষতি, আরো অনেক দীর্ঘমেয়াদী ক্ষতি। তার কারণ আমি যাকে একদম পছন্দ করিনি, আমি তাকে আহরণ করলাম, আত্মীকরণ করলাম। দ্বিতীয় চিঠি যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, তাকে বলবো, যেহেতু এটা আমি আমার নিজের মধ্যে টের পাচ্ছি, আপনার এই আচরণ করবার একটা অভ্যাস এবং পরিচিত চর্চার কিছু দিক আছে, অটোমেটিক্যালি এটা উঠে আসবার একটা প্রবণতা থাকতে পারে। প্রাথমিকভাবে সে বিহেভিয়ারটাকে আটকান, ভেতর থেকে ইচ্ছে চলে যাবে অনেক পরে, আগে বিহেভিয়ারটাকে আটকাই, তাতে আমার একটা শর্ট টার্ম ডিসকমফোর্ট হবে। আমার খুব রাগ হলো, আমার ঠিক এইভাবে বলতে ইচ্ছে করলে, আমি জানি বললে এক্ষুনি কাজ হবে, হ্যাঁ হবে, কিন্তু আপনার নিজের জন্য অনেক বড় অকাজ হবে, সেই বড় ক্ষতিকে আপনি আটকাচ্ছেন। সেই ইন্টেনশনটুকু নিজের মধ্যে রাখুন যে কেন আটকাচ্ছি, ওর সুবিধার্থে নয়, আমার সুবিধার্থে। এবং আমি এইভাবে বাবা যেভাবে বলতেন, বলবো না, আমার খুব ইচ্ছে হবে, অসুবিধা হবে, বলবো না, আমি এই ডিসকমফর্টটা নেব। ডিসকমফর্ট টলারেন্স যদি আমরা বাড়াতে পারি, আমাদের এই চেনা পথে অন্যকে হুমকি দেওয়ার একটা যে বহুদিনের অভ্যাস, তাতেও হয়তো কোথাও ধীরে ধীরে বদল আসবে। নাম প্রকাশে অনিচ্ছুক যে মানুষটি তার কথা লিখেছেন, সেটা শুনে আমার একটা জিনিস মনে হলো যে তিনি অন্তত মাইন্ডফুল, অ্যাবসলিউটলি, এবং সেই জায়গায় উনি এক ধাপ আরো এগিয়ে গেছে একেবারেই। এবং এই যে আমি চিনতে পারছি, তার মানে আমি বদল করতে চাইছি। আমি যদি এটা নিয়ে খুব কমফোর্টেবল হতাম, তাহলে তো উনি আমাদের চিঠি লিখতেন না। সুতরাং আপনি অলরেডি সে পথে নেমেছেন, যেটা রত্নাবলী দিও বলছেন, একেবারেই। ঝিলিক যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে তো তাহলে আরেকটা প্রশ্ন তৈরি হয়, আমরা কি তাহলে বাচ্চাদের কিছুই বলবো না? মানে বলবো না ওখানে হাত দিও না, বলবো না যে তুমি তাড়াতাড়ি খাও, বলবো না যে তুমি ঠিক সময় ঘুমাও। 6 বছর বয়স তো রতন, এবং সে যথেষ্ট ম্যাচিওর, বোঝা যাচ্ছে, কারণ সে এটাকে কন্ডিশন বলে আইডেন্টিফাই করছে, ঝিলিককে ফেরত দিচ্ছে সেটা বাক্যের মধ্যে দিয়ে, যে তুমি কিন্তু সবেতেই আমাকে শর্ত দাও। আমার মনে হয় গোড়ার দিকেও যেটা বলছিলাম, যখন তার অতটা কনসেপ্টস ডেভেলপ করেনি, ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেনি, তখন আমাদের অনেক সময় চোখ পাকানো, যে নন ভার্বাল জেস্টার্স রাখতে হতে পারে। যখন বাচ্চা যুক্তি বুদ্ধি বুঝতে পারছে, ক্রমশ যদি বাইরের এজেন্টস গুলোকে দিয়ে ভয় না পাইয়ে তাকে তার কনসিকুয়েন্সেস সম্পর্কে আমি আরেকটু অবগত করতে পারি, আমার পদ্ধতি তাতে আরেকটু সময় সাপেক্ষ হবে, একটু যদি সেটাও আমরা আনতে পারি। পেরেন্টিং এর মধ্যে না প্রচুর ক্রিয়েটিভিটির জায়গা থাকে, কিন্তু ঠিক কি ভাষায় ওকে বলবো, বললেও এটা শুনবে। এই যে ধরা যাক একটা জায়গা আছে ঝিলিকের চিঠিতে, যে মায়ের কাছে যখন থাকে
তখন আমার মাকেও খুব বিরক্ত করে। তখন ওকে বলা হয় যে তারপরে তাহলে কিন্তু এমন হবে যে তোমার যে অন্য দিদিরা আছে যারা তোমাকে অন্য সময় দেখাশোনা করে, সারাক্ষণ তাদের কাছেই তুমি থাকবে, তারা তোমায় ঠিক মতন টেক কেয়ার করবে না, তখন তুমি বুঝবে। তাতে ও ভয়টা পেয়ে যায়। সেখানে যদি আমার এরকম ভাবে একটু বলা যায় যে তুমি যখন দিদার কাছে থাকো এবং তুমি এই কাণ্ডগুলো করো, তখন দিদার খুব কষ্ট হয়। এরপর একদিন দিদা যদি খুব অসুস্থ হয়ে যান, তখন কিন্তু দিদা আর চাইলেও তোমায় কোলে নিয়ে খাওয়াতে পারবেন না। আমরা চাইছি না যে দিদা অসুস্থ হন, তুমিও চাইছো না। তুমি যখন দুষ্টুমিটা করছো, তুমি একটু ভাবো তো এটার ফলে কি কি হতে পারে। ওর এই অ্যাকশনের সাথে ওর কনসিকুয়েন্সকে যদি আমরা জুড়ি। এক্স্যাক্টলি। আর আমার মনে হয় যে আমাদের একটা পর্ব ছিল না প্যারেন্টিং নিয়ে, টক্সিক প্যারেন্টিং নিয়ে। টক্সিক প্যারেন্টিং নিয়ে আমি একটুখানি বলবো যে সেই এপিসোডে ফিরে গিয়ে দু একটা হয়তো সূত্র আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। আমরা যদি প্যারেন্টিং নিয়ে কারণ আমাদের দেশে আমরা কিন্তু বুঝতে চাই না যে শিশুদেরও একটা এজেন্সি আছে, সেই জন্য আমরা কখনো কার্যকারণ এক্সপ্লেন করার প্রয়োজন মনে করি না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তোর এই রেকমেন্ডেশনটা খুবই জরুরি। যত দ্রুত না ওই বাইরের কারণের দ্বারা ওকে নিয়ন্ত্রণ না করিয়ে ওর কি কি অসুবিধা হতে পারে ওর অনুভূতিতে আমরা জোর দেব, সুবিধে সেটা। কারণ কি হয় জানেন তো, যত বাইরের এক্সটার্নাল রিজনস কে দিয়ে বড় হতে শিখবে, ও বড় হয়েও না সমস্ত কিছুকে এক্সটার্নালাইজ করবে। আমার সঙ্গে যা যা খারাপ হচ্ছে সবকিছুর জন্য বাইরের সবাই দায়ী। আমার আর কোনো কাজের দায়িত্ব নেওয়ার ওই লার্নিংটাই তখন আমার আর হচ্ছে না। সেই জায়গাটাতে যদি যতটা যখন বুঝতে পারছি, আমরা আমাদের যুক্তিগুলোর মধ্যেও যদি একটা ক্রিয়েটিভ বদল আনি, যে তার লোকাসটা শিফট করিয়ে দিলাম, তার লোকেশনটা আর বাইরে নেই, একটু লোকেশনটা তার ভেতরে আনি। মানে ওই যুগে যুগে গব্বর আসছে বলে খেয়ে নাও আর বলা চলবে না। হ্যাঁ, কারণ হতেই পারে দরজা খুলে বললো যে আমি গব্বরকে ভালোবাসি, তখন এবারে আমরা একটু চলে আসি অন্তরঙ্গ সম্পর্কের মধ্যে হুমকির প্রকাশ আমরা কিরকম দেখছি। বেশ কয়েকটি চিঠি এসছে, নাম প্রকাশে অনিচ্ছুক। একজন লিখছেন, আমাদের কয়েক মাস আগে বিয়ে হয়েছে, বিয়ের আগে অন্য একটি ছেলের সঙ্গে আমার রিলেশনশিপ ছিল, তারপরে বহুবার চেষ্টা করেও আমি যোগাযোগ বন্ধ করতে পারিনি। এমনকি আমার বিয়ের পরেও সে বহুবার কন্ট্যাক্ট করছে এবং আমি বোঝানোর চেষ্টা করছি যে আমার পুরনো সম্পর্কে ফিরে যাওয়া সম্ভব নয়। তখন সে কোনো হুমকি দেয়নি, এখন আমাকে ফোন করে আর ফোন না ধরলে পুরনো ছবি পাঠায়, ব্লক করে দিলে নতুন নাম্বার থেকে ফোন করে। এটা একটা চিঠি। দ্বিতীয় চিঠি যেটা, সেটা হলো যে been with my boyfriend for 3 years, he was my college mate, my parents never liked him, now he has become toxic, controlling, manipulative, makes threats whenever things don't go his way. ঠিক আছে? Now my parents are pressurizing me about marriage. After a fight with dad, I told them about my boyfriend. Since then, they made my life hell. Even slut shamed me. I saw my mom checking my WhatsApp message while I was asleep. I feel trapped. If I stay, I cannot trust him anymore. I can't even tell my parents about his behavior. Both sides just keep threatening me. I got nobody to turn to. এটা আরেকটা, একসঙ্গে নিয়ে নিচ্ছি। আরেকটা হলো যে আমার বান্ধবী বর্তমানে অনেকটা এরকম পরিস্থিতি দিয়ে যাচ্ছে, যাকে জোর করে আমার সঙ্গে সম্পর্ক থেকে বিরত করা হচ্ছে। আমার বান্ধবী চায় আমার সঙ্গে যোগাযোগ রাখতে, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু বাড়ির সহমতে। সে দৃঢ়ভাবে বলতে পারছে না বা কোনো প্রতিবাদ করতে ভয় পাচ্ছে, এবং তার ভয়ের কারণ এটাও যে বাড়ির অমতে আমার সঙ্গে যোগাযোগ রাখলে যদি পরবর্তীতে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন বাড়িতে কি বলবে। বেশ, ওকে, এই চিঠিগুলোকে একত্রিত করব। প্রথম যে চিঠিটা রয়েছে সেখানে আদতেই একটা ইমপ্লিসিট ডিসকমফর্ট ইনডিউস করবার জায়গা আছে। যিনি বলছেন যে আমি বিবাহ করেছি এবং আমি আগের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছি, এবং তাকে আমি জানিয়ে দিয়েছি, তথাপি তিনি ফোনও করছেন এবং বারবার পুরনো ছবি পাঠাচ্ছেন। এবং উনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ লাইন লিখেছেন যে ও আমায় এটা থ্রেট করেনি যে এই ছবিগুলো পাবলিকলি পোস্ট করতে পারে কিনা, কিন্তু আমার মনের মধ্যে এই ভাবনাটা আসছে। আমি ওকে বলবো, যিনি এই চিঠি পাঠিয়েছেন, যদি সত্যিই আপনার মনে হয় যে এই জায়গাটাতে আপনার বারংবার এই ভয়টা কাজ করছে, আপনার জেনে রাখা দরকার এই ধরনের কোনো কার্যাদি কিন্তু আইনত অপরাধ। ফলে
যে কোনো ধরনের ব্ল্যাকমেলিং, যে কোনো ধরনের এই যে তুমি যদি এটা করো আমাদের অন্তরঙ্গ ছবি কিন্তু আমি অমুককে দেখিয়ে দেব, বা একটা সম্মতির সূচক সম্পর্কের মধ্যে আমাদের আদান প্রদান আমি পাবলিক প্লেসে নিয়ে চলে যাব, এই জায়গাগুলোকে বলাটা কিন্তু আইনত খুব সঠিক জায়গায় তাকে রাখে না, নড়বড়ে জায়গায় রাখে। যদি কোথাও সম্ভব হয় যে ওই এক্স পার্টনারের কাছে কোনোভাবে এই বার্তা পৌঁছে দেওয়া যায় যে আমরা সব দিক থেকে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছি, তুমিও জানো আমিও জানি, এরপর যদি তুমি এইটা করো তাহলে কিন্তু আমাকে সত্যি আইনত কিছু পদক্ষেপ নিতে হবে। কারণ আমি আইনজীবীর সঙ্গে কথা বলেছি, তিনিও কিন্তু বলেছেন যে এই আচরণটি আমাদের দুজনের কারোর পক্ষেই খুব স্বাস্থ্যকর হচ্ছে এবং তুমিও কিন্তু বিপদে পড়তে পারো। হয়তো তুমি তোমার স্মৃতিচারণ হিসেবে যা করছো তা কিন্তু তোমাকে আইনত সমস্যায় ফেলতে পারে। আমার মনে হয় সেই জায়গাটা যদি ইভেন যদি কোনো কমন ফ্রেন্ডসও থাকে, অনেক সময় হয় না, তাদের মাধ্যমে ওকে জানান দেওয়া যে যেটা তুই করছিস তাতে কিন্তু ওর মধ্যে তোর প্রতি নতুন করে কোনো প্রেম সঞ্চারিত হচ্ছে না, ভয় সঞ্চারিত হচ্ছে, এবং তার ফলে ও যদি কিছু আরো স্টেপস নেয় তাতে কিন্তু তোরও ওয়েলবিং আরো খারাপ হবে, যদি সেটা জানান দেওয়া যায়। এবং আমার আবারও এক্ষেত্রে মনে হচ্ছিল রত্নাবলীদি যে কখনো একটা পোস্ট ব্রেকআপ বিহেভিয়ার নিয়ে যদি আমরা কোনো পর্ব রাখতে পারি, কারণ এই জাতীয় চিঠি আমাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অন্য পর্বেও এসেছে। আরেকটা যে জায়গাটা তুমি উল্লেখ করছিলে এক্ষুনি, যিনি লিখছেন যে আমার বয়ফ্রেন্ড আমাকে বলে যে তুমি যদি আমার মতন করে আচরণ না করো, যা যা আমি চাইছি না করো, দেন আই উইল হ্যাভ রিলেশনশিপ উইথ সামবডি এলস। এবং তার বাড়ির লোকেরা জেনেছে, তারা এই সম্পর্কের বিরুদ্ধে, তারা বলছে যে না আমাদের পছন্দের পাত্রকেই তোমায় বিয়ে করতে হবে, and she feels trapped clearly. আমাকে এই দুটোর মধ্যেই একটা বাঁচতে হবে কেন? Why do I feel trapped? Because I feel this option or that option and I have to choose either of it and that's my life. No, that's not your life. এই দুটোর একটা অপশন আমি ওয়ার্কআউট নাই করাতে পারি। আমার যদি মনে হয় যে আমাকে বলছে তুমি যদি আমার মনের মতন করে না চলো তাহলেই আমি একটা প্রেম করব, মজা করে বলছি কিন্তু করব, আমার তো তাতে ভালো লাগছে না, তাহলে এই সম্পর্কটাতে তো আমি কোনো দাসপথ লিখে দিইনি। আচ্ছা, যদি সেটাই আমার মনে হয় যে আমাদের একটা এরম ইকুয়েশনেই আমরা যাব তাহলে আলাদা কথা, কিন্তু আমার সেখানে সম্মতি নেই। আমি একটা সম্পর্কে আমার সমস্ত স্বাধীন ইচ্ছে তোমার হাতে সমর্পিত হবে, তবে গিয়ে এই সম্পর্কে আমরা দুজন থাকতে পারবো, এই শর্তে তো ঢুকিনি। তাহলে আমি বা কেন সেই সম্পর্কে মানুষটির সঙ্গে থাকবো মনে করছি? আচ্ছা, যদি আমি নিজেও সেই কারণেই তার সঙ্গে আর না থাকি, তারপরে বাবা মা যাকে বলছেন বিয়ে করতে হবে তাকেই বা শুধু আমায় বিয়ে করতে হবে কেন? আমাকে এক্ষুনি বিয়েই বা করতে হবে কেন? আমরা এই গোটা পার্সপেক্টিভটা দেখে যদি একটু ভাবার চেষ্টা করি, কারণ কোথাও আমিও একটা দুটো চয়েসের মধ্যে নিজেকে বেঁধে ফেলছি বলে থ্রেটেন্ড হয়ে যাচ্ছি। আমার কাছে একটা দেওয়াল পুরোটা আছে, আমি দেওয়ালের একটা কোনায় ছবি আঁকছি আর ভাবছি আমি তো আরো অনেকটা নিয়ে আঁকতে চেয়েছিলাম, কেউ বারণ করেনি বাকি দেওয়ালটা এক্সপ্লোর করতে। ক্যানভাস বাড়িয়ে দিন, চয়েসেস বাড়িয়ে দিন। এটা কোনো ইয়েস নো কোয়েশ্চেন পেপার নয়, লং আনসার, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পেপারও নয়। জীবনকে এমসিকিউ বানাবেন না, লং আনসার লিখুন। এই মুহূর্তে দুজনকেই দরকার হলে বলুন তোমাদের দুজনের কারুরটাই আমি শুনবো না, দেখুন কে থাকে কে যায়। তৃতীয় যিনি লিখেছেন, আমি বলবো সেখানেও যদি তার বান্ধবী একটু ভাবনা চিন্তার মধ্যে আসে যে আমি যদি বাড়ির অমতে গিয়েও এই বিবাহ করি বা আমার পার্টনারের সঙ্গে সম্পর্ক রাখি, বিবাহ করি বা না করি, তাতে আমাদের সম্পর্ক কখনো খারাপ হতে পারে কি না? হ্যাঁ, হতেই পারে। কেউ কোনোদিন কোনো সম্পর্কে গ্যারান্টি দিতে পারে না যে সেখানে কোথাও কোনো বদল আসবে না। কিন্তু যদি আমি এটা মনে করি যে আমি যদি আমার মা বাবা অভিভাবকদের আপত্তিতে একটা সম্পর্কে থাকি এবং সেখানে সমস্যা হয়, তাহলে তার জন্য তারা আমায় দায়ী করবে এবং আমারও নিজেকে নিয়ে খুব খারাপ লাগবে এবং আমার এক ধরনের পরাজয় হবে। এই মডেলে দেখলে তখন আমার কাছে এটা ফ্যাক্টর হবে। আমি যদি এই ফ্যাক্টরটাকে এরকম ভাবে নাই দেখি, আমি যদি মনে করি যে ওদের পছন্দের কারোর সঙ্গে থাকতে গেলেও সমস্যা হতে পারতো, একা নিজের বাড়িতে থাকতে গেলেও নিজের সঙ্গেও কিছু সমস্যা হতে পারতো, যার সঙ্গেই থাকি কিছু না কিছু হতে পারতো, তখন দেখা যাবে। আচ্ছা, আমার পরিবার যদি এতে খুব মনক্ষুণ্ণ হন, তাদের মনক্ষুণ্ণ হওয়াটা কি আদতে হুমকি, নাকি আবারও নীলাব্জর শব্দ ধার করবো, লব্জ ধার করবো, এটা আমার পারসেপশন অফ থ্রেট। তারা আমাকে একটা বলেছে যে দেখো তোমার এটাকে আমরা সমর্থন করি না, দে হ্যাভ দ্য রাইট টু সে। ঠিক একইভাবে আমারও মাথায় থাকবে যে আমি আমার কোন সিদ্ধান্তকে এগিয়ে রাখবো। আমার কাছে যদি এটা মনে হয় যে আমার অভিভাবককে কষ্ট দিয়ে এই প্রেম নিয়ে এগোনো আমার পক্ষে অসম্ভব, আই এম মেকিং আ চয়েস, এখানে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। আর এটার সঙ্গে আমার মনে হয় কোথাও নিজের প্রতি আত্মগ্লানির একটা প্রকাশও আমরা দেখছি, যে হয়তো মানুষটি গিল্ট প্রোন, সেই জন্য একটা ভ্যালিডেশনের প্রয়োজন হচ্ছে।
এবং ল্যাক অফ অ্যাসার্শনও থাকতে পারে, মানে এই জাতীয় অনেক বার্তা এসেছে যে বাড়ির চাপে অমুক করেছি, বাড়ির চাপে ইত্যাদি। আমার মনে হয় একটু থেমে নিজেকে জিজ্ঞেস করবারও প্রয়োজন আছে যে আমি যখন বাড়ির চাপে একটা কিছু করছি, আমারও কোথাও কি এটা মনে হয়েছে যে সেইটা করলে আমার নিজে অন্য যা করতাম তার থেকে কিছুটা বেশি কনভিনিয়েন্স থাকবে। কনভিনিয়েন্স এটুকুও হতে পারে যে ওদের সাথে অশান্তি নিতে হলো না, আমি জাস্ট অশান্তি চাই না বলেও যদি কিছু করি, তাহলে দাঁড়িপাল্লার একদিকে অশান্তির কষ্ট আছে, আরেকদিকে আমার স্বাধীনতার আনন্দ আছে, দুটোর মধ্যে একটা বাঁচতে আমার ইচ্ছে করেছে। আই মেড আ চয়েস, কোনো ভুল নেই, কিন্তু আমিও যে একটা চয়েস মেক করেছি এইটা দিয়েও দেখি। এবং তুমি যেহেতু গিল্ট প্রনের কথা বললে রতন, আমি আরেকটা জায়গা এখানে একটু এনে নেব, সেটা হচ্ছে বহু সময় যে কাজটা নিয়ে আমার নিজের মধ্যেই দ্বন্দ্ব আছে, তাতে যখন আমি আপত্তি শুনি আমি সেদিকে ঝুঁকে যেতে পারি। আমার যদি মনে হয় যে যারা বাড়ির অমতে বিবাহ করেন তারা আদতে অন্যায় করেন, তাহলে যখন আমার বাড়ি আপত্তি করছে এবং আমি এই কাজটি করছি, আমার মনে হতে পারে এখানে তো এমনি একটু গোলমেলে কাজই আমি করছি, ফলত যদি সেখানে কোনো সমস্যা পরবর্তীকালে দেখা যায় তাহলে তো সেটাই প্রমাণিত হবে। আমি যদি গোড়াতেই ধরে নিই যে না, এর মধ্যে গোলমালের কিছু নেই, এখানে সমর্থন অসমর্থন আছে, এখানে মত পার্থক্য আছে, এইভাবে যদি আমি জিনিসটাকে নিজের কাছে রাখি, তাহলে আমার মনে হয় এক ধরনের ন্যাভিগেশন সম্ভব। আর যিনি চিঠি পাঠিয়েছেন তাকেও বলবো যে এইটার সিদ্ধান্ত কিন্তু আপনার বান্ধবীর, ওকেই নিতে হবে। এই সিদ্ধান্ত কিন্তু কেউ বাইরে থেকে তাকে নিয়ে দিতেও পারবে না, সুতরাং আপনার বান্ধবীকে তার নিজের সঙ্গে একটা সৎ সংলাপে আসতে হবে। একদম একদম। এবারের যে প্রশ্নগুলো রতন, সেটা আমি তোমার কাছে রাখি, কারণ যে বিষয়গুলো উঠে এসেছে সেটা নিয়ে রত্নাবলীদির দীর্ঘদিনের কাজ, ইনফ্যাক্ট সব সময়ের কাজ। একটা হচ্ছে ওয়ার্ক প্লেস ডিসক্রিমিনেশন, হ্যারাসমেন্ট, থ্রেটস, সেইটা, এবং তার পাশাপাশি তার পরের অধ্যায়ে আমরা যাব একদম সোশিও পলিটিক্যাল থ্রেটস, সমাজের চারপাশে আমাদের যার মধ্যে দিয়ে অনেক সময় যেতে হচ্ছে। আমি একেবারে যদি ওয়ার্ক প্লেস থ্রেটের জায়গায় আসি, প্রথম যে চিঠিটা পাচ্ছি তিনি লিখছেন যে চাকরিতে জয়েন করেছে 1 বছর হলো, গত 6 মাস ধরে দেখছি যে আমার টিম লিডারের এক ধরনের বায়াস কাজ করে। তিনি বিশেষত কিছু কিছু সহকর্মীকে, কিছু কিছু কলিগকে একটু বেশি প্রেফার করেন, আমায় করে না। ইনি খেয়াল করেছেন যে আমার টিম লিডার ঘুরিয়ে বলছে আমার গায়ে সেতির দাগ আছে বলে আমি প্রেজেন্টেবল নই। এটা নিয়ে HR এ নাম না জানিয়ে কমপ্লেন করেছিলাম, কিন্তু টিম লিডার জানতে পেরে বলেছে ফার্দার ঝামেলা করলে আমার সমস্ত অ্যাটেন্ডেন্স কেটে দেবো এবং HR কে জানাবে আমি টিমে সমস্যা করছি। এই ধরনের আরো একটি চিঠি এসছে যেখানে একজন লিখছেন যে আমি ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে মাস্টার্স করেছি এবং আমি কাউন্সিলিংই করি একটি সংস্থায়। সেই সংস্থার মানুষদের বিবিধ কারণে, তার কিছু ধর্মবিশ্বাসের কারণেরও জায়গা আছে, তারা অসম্ভব LGBTQ বা কুইয়ার মানুষদের প্রতি বিরূপ। সেখানে তিনি এও লিখছেন যে আমার প্রতিও সেই কারণে একটা প্রচ্ছন্ন অসুবিধের জায়গা, আমাকে একটু যেন অপছন্দ করা, একঘরে করা, সেটা আমি বহুদিনই দেখতে পাচ্ছি। আমি বাচ্চাদের কাউন্সিলিং করি, আমি এটাও জানতে পারছি যে যেখানে কোনো একটি শিশুর মধ্যে হয়তো একটা রূপান্তর কাম আমরা দেখতে পাচ্ছি, জেন্ডার ডিসফোরিয়া দেখতে পাচ্ছি, তাদের ক্ষেত্রেও কিন্তু আমার টিম লিডার অন্য কারুকে হয়তো পাঠাচ্ছেন, আমায় কথা বলতে দেওয়া হচ্ছে না, আমার যদি মনেও হয় যে ওকে যেভাবে ডিল করা হচ্ছে সেটা ঠিক নয়, আমার মতামত নেওয়া হচ্ছে না, এবং আমি যদি সেটা নিয়ে কারুকে জানাইও তাতেও কিন্তু কোনো সুরাহা এই অর্গানাইজেশনে হচ্ছে না। আমাকে যেন সহজেই অপমান করা যায়, যেন সহজেই আমাকে অসম্মান করা যায়, আমাকে দাবিয়ে দেওয়া যায়, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি। অফিসের সবাই যদি জেনে যায় আমি কুইয়ার, তাহলে কিন্তু আমার চাকরিও চলে যাবে। এই অফিসে আমার এক অন্য বন্ধু কাজ করে, সেও এই একই ফিল্ডে আছে, আমি তাকেও কিন্তু ব্লক করে দিয়েছি ভয়ের চোটে, কারণ সেও যদি এদেরকে কখনো জানিয়ে দেয় আমি কুইয়ার, তাহলে সেখান থেকে কিন্তু আমার কর্মক্ষেত্রে নতুন সমস্যা তৈরি হতে পারে। আমি এই দুটি চিঠি এবং এই ধরনের আরো চিঠি এসেছে, সেই জায়গা থেকে তোমায় জিজ্ঞেস করবো রত্নাবলীদি, কি করণীয়? আসলে ডিসক্রিমিনেশন বা বৈষম্য যে কোনো কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে চালু আছে, কিন্তু দীর্ঘদিন ধরে চালু আছে বলেই সেটা কোথাও মান্যতা পাবে এমনটা নয়। কারণ আমরা যে আন্দোলন করি বা আমরা যে প্রতিবাদ করছি বা আমরা যে ধরনের সমাজ বদলের আশা করি, সেখানে কিন্তু সেতি থাকা বা একজন মানুষ অদ্ভুত বা কুয়ার, তার সঙ্গে তার কর্মক্ষমতার কোনো আসলে সম্পর্ক নেই। ঠিকই, এইটা কোথাও মালিক শ্রেণীকে বুঝতে হবে। যার সেটি হয়েছে
স্মৃতি হওয়াটা তো তার ইয়েতে কন্ট্রোলে তো নেই, ঠিক আছে? এবং যে মালিক তাকে কাজে নিয়েছেন তিনি হয়তো জানতেন বা হয়তো জানতেন না, কিন্তু তার কর্মদক্ষতা দেখেই তো কাজে নিয়েছেন। কাজেই তিনি প্রেজেন্টেবল নন, এই কথাটার মধ্যে একটা অদ্ভুত দম্ভ আছে নিশ্চয়ই, এবং ক্ষমতার দম্ভ আছে। সুতরাং এই ক্ষমতার দম্ভকে চূর্ণ বিচূর্ণ করতে হলে অফিসে কিন্তু এক ধরনের সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে। সব সময় যে HR সমাধান সূত্র দিতে পারবে এমনটা কিন্তু নয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট রত্নাবলীদি বলছেন, যে আমরা সবসময় ধরে নিই তো যে HR এ কমপ্লেন করে যদি সমাধান না হয় তাহলেই সব শেষ হয়ে গেল। বিষয়টা অত সরলও নয়। ঠিক, একদম। প্রথম কথা, HR পলিসিতে কি কোনো অ্যান্টি ডিসক্রিমিনেশন ক্লজ আছে? আমাদের তো সেটাও ভালো করে একটু পড়ে দেখতে হবে। আমরা যখন যে কোনো চাকরিতে জয়েন করি না কেন, আমাদের একটা ওরিয়েন্টেশন হয়, সেই ওরিয়েন্টেশনের মধ্যে একটা HR কিট দেওয়া হয়। সেই HR কিটে আমরা সই করার সময় পুরো পুঙ্খানুপুঙ্খ পড়ি কি? যদি পড়ি তাহলে এই ক্লজটা সাহায্য নিয়ে আমরা তর্কটাকে এগোতে পারি। আর যদি সেখানে অ্যান্টি ডিসক্রিমিনেশন ক্লজ না থাকে তাহলে কিন্তু সেটা রেকমেন্ড করতে হবে। ঠিক, কেমন? এই ধরনের কাণ্ড যে আপনার সঙ্গে ঘটছে এবং আপনার মানসিক স্বাস্থ্য যে বিপন্ন হচ্ছে, সেটা কিন্তু আপনি আপনার খাতায় একটু নোট করে রাখবেন, যে আপনাকে অমুক দিন এই কথা বলা হয়েছে, অমুক সময় আপনার এই বস বলেছেন, এবং আপনার মনের মধ্যে এই ধরনের ইম্প্যাক্ট তৈরি হয়েছে। কারণ পরে যদি আমাদের এটা নিয়ে কোনো রকম কেস করতে হয় বা সাপোর্ট তৈরি করতে হয়, এই ডকুমেন্টেশন গুলো জরুরি। আর সবকিছুর উত্তর যে HR সূত্রে থাকবে এমনটাও নয়। আমাদের তো কর্মক্ষেত্রে নানান রকম ছোট সাপোর্টিভ রিলেশন হয়, সেখানে আমরা এই ঘটনাগুলো উচ্চারণ করছি কিনা সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি কি অ্যাসারশনের কথাও বলছো? অ্যাসারশনের কথা বলছি, শেয়ারিং এর কথাও বলছি। কারণ অনেক সময় হয়তো টিফিন খেতে খেতে বললাম যে এই কথাটা শুনেছি, এই কথাটা শুনে আমার মনে খুব খারাপ লেগেছে। তার কারণ হলো যে অন্তত এটা ইনফর্মালি এই ঘটনার কথা অনেকে তাহলে জানবেন, কেমন? কারণ আমার মনে হয় না যে ভিটিলিগো এমন একটা জিনিস যেটার সম্বন্ধে অন্য লোকেরা সচেতন নন এবং জানেন না যে সেটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। আর এই গোটা বিউটি স্ট্যান্ডার্ডকে আমরা সব সময় চ্যালেঞ্জ করছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে এখন মডেল রানওয়েতে অনেকেই ভিটিলিগো মডেলস আছেন। সুতরাং ভিটিলিগোকে নর্মালাইজ করার একটা প্রয়াস দীর্ঘদিন ধরে চলছে, যে সেটার আধারে ডিসক্রিমিনেশন একেবারেই চলবে না। এখানে না আমার একটা জায়গায় জাস্ট একটু অ্যাড করার কথা মনে হচ্ছে রত্নাবলী, অন্য চিঠিটির ক্ষেত্রে যেখানে একজন কুইয়ার মানুষ, এবং এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি আমার ক্লিনিক্যাল কাজ করতে গিয়েও পেয়েছি, এবং যখন আমি জেন্ডার সেক্সুয়ালিটির ওয়ার্কশপ হোল্ড করি তখনও অনেক মানুষ এই ধরনের অভিজ্ঞতা ভাগ করেছেন, যেখানে এখনো তাদের সামনে আসতে, সেই অর্থে কামিং আউট নিয়ে একটা বিরাট ভয় দ্বন্দ্ব কাজ করছে। সেটাও এক ধরনের প্রায় কামিং আউটের ভয়। আমাকে মাইক্রোফোন নিয়ে বলতে হবে না, দেখো হে আমি কুইয়ার, কিন্তু আমি যা আমি তাই। এবং যদি সেটা খুব স্বতঃস্ফূর্তভাবেই আমার আলোচনায় কখনো লাঞ্চ ব্রেকে যখন আমরা বাকিরা সহকর্মীরা বসে গল্প করছি উঠে আসে, তাতে সমস্যা হওয়ার তো কথা ছিল না। অর্থাৎ এই যে উনি বলছেন যে আমার মধ্যে এতটাই ভয় রয়েছে যে যারা যারা অন্যরা জানে আমি কুইয়ার, আমি তাদের ব্লক করছি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, সেখানে তিনি একেবারে সর্বসমক্ষে জানান দেবেন এমনটা আমি বলছি না, তিনি দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু যে ভয়ের আবহটা তৈরি হয়ে আছে, কারণ তিনি চোখের ওপর দেখতে পাচ্ছেন যে একজন কুইয়ার মানুষকে, একজন রূপান্তরকামী শিশুকে যেভাবে ট্রিট করা হচ্ছে, বা সমপ্রেমের আলোচনা হলেই যেভাবে তাই নিয়ে কথোপকথন হচ্ছে, বোঝাই যাচ্ছে যে সেখানে একটা সমর্থনের অভাব শুধু নয়, একটা তীব্র বিরোধিতা আছে, একটা হস্টিলিটি আছে, বোঝা যাচ্ছে একটা হিংস্রতা আছে। সেখান থেকে তার মধ্যে যে থ্রেট পারসেপশনটাও আসছে, সেই থ্রেট পারসেপশনটাও তো পুরো অমূলক নয় রতন, যে যদি তাহলে এরা কখনো জেনে যায় যে আমিও কুইয়ার, তাহলে আমার চাকরি না থাকতে পারে, এবং চাকরির প্রয়োজনীয়তার কথা তিনি লিখেওছেন, এবং কেনই বা নয়, আমরা তো প্রয়োজন থেকেই চাকরির কাছে যাচ্ছি।
আমার মনে হয় সেইখানে আমাদের আরো অনেক বৃহত্তর সংলাপ প্রয়োজনীয়। পাশাপাশি কিছু ক্ষেত্রে যদি আমরা এমন কোনো সহকর্মী যে একটু সেন্সিটিভ এই অর্গানাইজেশনের মধ্যেই, আমার মনে হয়েছে তার কানে এটুকু তুলতে পারি যে এখনের সময় দাঁড়িয়ে যদি এটা করা যায় না, প্রচুর লজ আছে, এরা কিন্তু না জেনে বিপদে পড়ে যাবে গো, এটা কিন্তু থ্রেট না, এটা রিয়ালিটি। ধরা যাক আমি মাইনরিটি কমিশনের কথা বললাম, ধরা যাক আমি অ্যাকচুয়ালি যে জেন্ডার সেক্সুয়ালিটি নিয়ে যে বিভিন্ন অ্যাক্ট রয়েছে আমি সেগুলোর উল্লেখ একটু করলাম, আমি ডাইভার্সিটি ম্যানেজমেন্টের কথা বললাম, আমি অ্যান্টি ডিসক্রিমিনেটরি ল এর কথা বললাম, বলে জানান দিলাম যে এরা হয়তো সেগুলো জানছেন না, উনি হয়তো বলে দিলেন, কিন্তু এগুলো তো ওই দিকে ঠেলে দেবে, তো মহা মুশকিলে পড়ে যাবে। এর মধ্যে দিয়েও কিন্তু অনেক সময় সতর্কতার একটা আবহ তৈরি করা যায়। এরপরে যে প্রশ্নটা আমি তোমার কাছে রাখবো রত্নাবলীদি, সেটা একেবারেই একটা বৃহত্তর সামাজিক প্রেক্ষিতেও, মানে শুধু তো অর্গানাইজেশনেই এই সংলাপ এবং সংলাপহীনতার সংকট নেই। নিকিতা যেমন লিখছেন যে অন্যের ক্ষতি না করে এই সমাজে স্বাধিকার নিয়ে চলার ক্ষেত্রে অনেক সময় পরিবার বা সমাজের প্রকট প্রচ্ছন্ন হুমকির কারণে তো আমাদের পিছিয়ে আসতে হচ্ছে, গুটিয়ে আসতে হচ্ছে। সেইটা নিয়েই আমাদের কি করণীয়? আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি আমাদের লিখে জানিয়েছেন যে বহু সময় এমনও ঘটছে যে যারা খুব অন্যভাবে ভাবেন, ক্রিটিক্যাল থিঙ্কিং করেন, এবং যারা হয়তো প্রতিবাদ করতে যাচ্ছেন তাদেরকে স্টাবার্ন বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাদের এই অন্য পথ নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন হুমকির মুখে পড়তে হচ্ছে, তারা বাউন্ডারি সেট করতে করতে ক্লান্ত এবং ট্রমাটাইজড। আরেকটি প্রশ্ন আলাদা করে রাখবো, যেখানে একজন লিখছেন যে তিনিও নাম প্রকাশে অনিচ্ছুক, আমি একটি কলেজে পড়ি, প্রথম বর্ষে ক্লাস চলাকালীন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আসে, তারা আমার আইডেন্টিটি কার্ড নিয়ে যায় কারণ আমি তাদের কর্মসূচিতে যেতে আপত্তি জানিয়েছিলাম। তারপরে ভার্বাল অ্যাবিউজ, নানাবিধ হুমকি সে তো আছেই, এই যে তাদের সঙ্গে আমাকে সমস্ত সময় সহিষ্ণু হতে হবে এবং তারা যা বলছে করতে হবে, না হলেই নানাবিধ সমস্যা, এই পরিবেশ নিয়েও যদি একটু কথা বলেন। অনলাইন ক্লাস শুরু যখন থেকে হয়েছিল কিছুটা হলেও রিলিফ পেয়েছিলাম। ইনফ্যাক্ট এই ঘটনার মধ্যে দিয়ে অনেক সময় আমাদের শিক্ষার্থী জীবনে অনেককেই যেতে হয়েছে। তুমি যদি গোটাটা মিলিয়ে একটু কিছু বলো। যে শিক্ষার্থী লিখেছেন যে আইডি কার্ড নিয়ে নিয়েছে, আমি সেখান থেকে শুরু করি। আসলে এইটা না কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমাদের সময় আইডি কার্ড ছিল না, কিন্তু আমাদের সময় পরোক্ষভাবে এই হুমকিগুলো ছিল। আমাদের সময় আমরা পেয়েছি, মিছিলে যেতে হবে, মিছিলে যেতে হবে, এইগুলো ছিল। এবার এগুলো কেন হয়? কারণ কোথাও তো আমাদের সামাজিক যে অবস্থান, রাজনৈতিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, সেখান থেকে আমাদের একটা ক্ষমতার দম্ভ তৈরি হয়, এবং সেই জায়গা থেকে আমরা যারা ততটা ক্ষমতাশীল নয়, যেমন এই শিক্ষার্থী, তাদের উপরে তো আমরা আরোপ করার চেষ্টা করবই। সুতরাং সেই একটা জায়গা হয়েছে, কিন্তু এই শিক্ষার্থীর মনে এত লেগেছে তার কারণ কোথাও তার ব্যক্তি অধিকারের জায়গায় একটা আঘাত পড়েছে বলে। এবং এই হুমকির রাজনীতি যদি আমরা বলি, সেখানে কিন্তু বারংবার যেটা আমরা দেখেছি যে এই ক্ষমতার দম্ভের ফলে আমাদের অধিকার কিন্তু কেড়ে নেওয়া হয়। যে অধিকারের জন্য লড়াই অ্যাকচুয়ালি আমরা করতে যাই, সেই অধিকার কিন্তু ছোট ছোট জায়গায় আমাদের থেকে কেড়ে নেওয়া হয়, যেটার থেকে আমাদের ব্যক্তি অবমাননা তৈরি হয়। এবং সেখান থেকে তুই বলতে পারবি যে মেন্টাল হেলথের ওপরে কি ধরনের বিপন্নতা তৈরি হয়। আরেকটা কথাও বোধহয় আমাদের মনে রাখা দরকার, সেটা আমি কোথাও বলিনি, আমি তোকে বলছি, যে আমাদের মতো দেশে যেটা একটু রিসোর্সের অভাব আছে, লো রিসোর্স বলবো না, বাট রিসোর্সের অভাব আছে, সেখানে কিন্তু হুমকিকে চালিয়ে নিয়ে যাওয়া হয়। কারণ ধর এইটুকু আমার কাছে টফি আছে, এবার সেই টফি আমি জানি যে সবাইকে আমি দিতে পারবো না, তো আমাকে হুমকি দিয়ে কয়েকজনকে সেই টফি পাইয়ে দিতে হবে। এবং এখানে কিন্তু তুই যদি গোটাটা দেখি, সেখানে রাষ্ট্র কিন্তু অ্যাকচুয়ালি হুমকির প্রধান শরিক। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ইনফ্যাক্ট আমি একটা অংশ এখানে একটু অ্যাড করতে চাইবো রত্নাবলীতে, যদিও এটা আমার বিষয় নয় সরাসরি, আমার এটা সম্পর্কে জ্ঞান বা বোধ অত তীব্র নয়, কিন্তু আমার এও মনে হয় যে যখন আমি একটা সামাজিক প্রেক্ষিতে, রাজনৈতিক প্রেক্ষিতে
বা পারিবারিক প্রেক্ষিতেও যা যা চিঠি পাচ্ছিলাম, আমি তোমায় ভয় দেখিয়ে তোমার থেকে আনুগত্য, সমর্থন, আমার দল বাড়ানোর উপকরণ জোগাড় করছি, আমি আদতে নিজেকে সত্যি দেখতে দেব নার মধ্যেও ফেলছি, ফাঁকিবাজি করছি নিজের সাথে। এর ফলে যেটা ঘটছে, আমার কোনোদিন জানাই হচ্ছে না যে হুমকি না দিলে আমার মিছিলে কতজন হাঁটতো, আমার আদতে কি ডেটা সেটা দেখতেই পাওয়া হচ্ছে না, আমার জানাই হচ্ছে না কারা সত্যি আমার সঙ্গে মন থেকে আসতে চেয়েছিল। এমনও হতে পারে রত্নাবলীদি, আমি ওই রাজনৈতিক সংগঠনকে সমর্থন করতাম যদি না ওরা কপালে বন্দুক রেখে বলতো তোমায় সমর্থন করতে হবে। এই যে বললো, আমার সমর্থন ঘুরে যেতে পারে। আমার মনে হতে পারে যে এইভাবে আমার সঙ্গে তুমি আচরণ করছো, আমার ব্যক্তি স্বাধীন ইচ্ছেতে তো আমি তোমারই কাছে যেতে চেয়েছিলাম, তোমার এই আচরণের কারণেও কিন্তু আমার বিরূপতা আসতে পারে, সেই বিরূপতা থেকেও কিন্তু তোমার আমার সম্পর্কের ওপর একটা বিরাট আঘাত আসতে পারে। ফলে যে হুমকি দিয়েছিল, যা চেয়ে দিয়েছিল, হুমকির ফলে তার সেটা পাওয়াও বিপন্ন হয়। আমরা এই দিকটা কিন্তু একটা চটজলদি সমাধানে যাব বলে অনেক সময় ভেবে দেখছি না। আমাদের আরেক দর্শক শ্রোতা বন্ধু প্রতিবাদে ক্লান্ত হয়ে গেছেন এমন একটা কিছু উচ্চারণ করেছেন। সত্যি সত্যি আমরা সবাই তো প্রতিবাদ করতে করতে ক্লান্ত হয়ে যাই, কিন্তু ক্লান্তিটাকে মেনে নিতে হবে এবং কখনো কখনো ট্যাকটিক্যাল রিট্রিট করতে হয়। প্রতিটা জায়গায়, প্রতিটা পরিস্থিতিতে, প্রতিটা ঘটনায় আমাকে প্রতিবাদ করতে হবে এবং সেই প্রতিবাদে আমাকে মুখর থাকতে হবে এমনটা কিন্তু নয়। কখনো কখনো প্রতিবাদের তো পাল্টা হুমকিও আবার আসে। সেই পাল্টা হুমকির ক্ষেত্রে আমাদের কোথাও নিজেদেরকে একটু সরিয়ে আনতে হয়, যেটাকে আমরা ট্যাকটিক্যাল রিট্রিট বলি, এবং সেখানে আমাদের আত্মসমীক্ষার প্রয়োজন আছে। কারণ এটা মনে রাখতে হবে যে প্রতিবাদ বা আন্দোলন কোনো 100 মিটার রেস নয় যে এই গেলাম আর এই শেষ করে ফেললাম। তার মধ্যে নিজেদের ভাবনা থাকবে, মতানৈক্য থাকবে, মতান্তর থাকবে, কিন্তু আত্মসমীক্ষা থাকবে। খুব সুন্দর বললে, এবং আমার মনে হয় আমাদের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, আমরা যে সময়ের প্রেক্ষাপট দিয়ে যাচ্ছি, সেখানে খুব বৃহত্তর অর্থেও এই ভাবনার একটা অবদান থাকবে। রত্নাবলীদি, আমরা আজকের পর্বের একদম শেষে তাহলে আমরা হুমকিকে সামারাইজ করছি কিভাবে? হুমকি এমন একটা প্রক্রিয়া যেটা হঠাৎ করে আমদানি হয়নি। হুমকি অ্যাকচুয়ালি আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আছে। আমরা যদি সংবিধানে বিশ্বাস করি, আমরা যদি নিজেদের শক্তির ওপরে বিশ্বাস করি, আমরা যদি সবাই একজোট হই, তাহলে এই বদলা সর্বস্ব রাজনীতি কোথাও আমরা বন্ধ করতে পারবো। একদম সেই জায়গা থেকেই দাঁড়িয়ে যদি আমরা আরেকটু সংযোজনও রাখি যে হুমকির অন্য প্রান্তে তো আছে আমার ভয়। আমি যদি ভীত হই তাহলে হুমকি তার নিজস্ব কার্যসিদ্ধি করতে পারছে। এই যে রত্নাবলীদি আত্মসমীক্ষার কথা বলছিলেন, বিশেষত যখন আমাদের পরিপার্শ্বে অনেক ভয় দেখানোর প্রবণতা আছে, হুমকির আবহ আছে, আমাদের এই হুমকির ক্ষেত্রে নিজের মধ্যে দুটি দিক সম্পর্কে একটু বাড়তি সচেতনতা আনতে হবে। এক হচ্ছে যে এই হুমকি আমার মধ্যে কোন ভয়কে উস্কে দিল, এ কি এমন একটা কিছুর ভয় যেটা কখনোই আমি হাতছাড়া করতে চাইবো না, যা কখনোই আমার সঙ্গে ঘটে যাক আমি চাইবো না, তার সঙ্গে যদি এই হুমকি জুড়ে থাকে, সেখানে সে হুমকির তীব্রতা আমার কাছে অনেক বেশি হয়ে প্রতিভাত হবে, এবং সেখানে আমার ভাবতে হবে যেটা বলছে সত্যিই কি সেটা ও ঘটিয়ে দিতে পারে। এবং যদি আমরা একেবারে এক্সিস্টেন্সিয়াল ফিয়ার দিয়েও দেখি, কারণ আলটিমেটলি তো এসে সেখানেই দাঁড়ায় আমরা তো কেউ অমর নই তো, ফলত এও যদি ভাবি যে যদি সেটাও আমার একমাত্র ভয়ের মূলে থাকে, আমরা কি একটু এক্সিস্টেন্সিয়াল ফিয়ার নিয়েও নিজের মধ্যে ভাবনা চিন্তা করবো যে আমার আলটিমেট ফিয়ারটি কি, আর সেটা তুই আমায় কি দিবি, তুই দে বা না দে আমার সাথে তো এমনিও হবে। এক। দুই, আমি হুমকির প্রতিবাদ করতে গিয়ে, হুমকি আটকাতে গিয়ে ওর মতো হয়ে যাচ্ছি না তো। আমি যখন একটু থেমে রিফ্লেক্ট করছি, আমি যেন সেটাও নিজের মধ্যে একটু ভাবনা চিন্তার মধ্যে রাখি। আমার মনে হয় দুটো দিকও যদি আমরা যেরকম সামাজিক স্তরে একভাবে তার বদল আনার কথা বলবো রতন, আমার আত্মিক স্তরেও যদি আমরা আমাদের ভাবনার অন্তর্গত করতে পারি। নিশ্চয়।
আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আর এই চমৎকার জায়গার সৌজন্য চন্দনী বাসুর, অরণ্য এবং তার সংলগ্ন খাবার ঘর, আপনারা নিশ্চয়ই এখানে একবার ঢু মারতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে Thank you. আবার। নমস্কার।